আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের সাধারণ গণিত বইয়ের একাদশ অধ্যায় অনুশীলনী 11.1 নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। অনুশীলনী 11.1 প্রথমে কিছু কথার অঙ্ক দেয়া আছে। 1 নম্বর, যেমন প্রশ্নটা বলা হয়েছে যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা আসলে মুখে মুখে করার একটা অঙ্ক। তারপর আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। বলা হয়েছে যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার আর হচ্ছে b মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গের বাহু দৈর্ঘ্য a মিটার। বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার। ক্ষেত্রফল a স্কয়ার বর্গ মিটার। কারণ আমরা জানি যে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু বা বাহুর স্কয়ার। একইভাবে দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য b, দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য b মিটার। তাহলে এটার ক্ষেত্রফল হবে b স্কয়ার বর্গ মিটার। বলা হয়েছে এই বর্গ দুইটার ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে। একটা ক্ষেত্রফল a স্কয়ার আর আরেকটার ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় অনুপাত a স্কয়ার অনুপাত b স্কয়ার। a স্কয়ার অনুপাত b স্কয়ার, আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে যদি ছোট করা যায় তাহলে সেটা ছোট করে সরলীকরণ করতে হয়। এখানে a স্কয়ার ইজ টু b স্কয়ার, এটা তো আসলে কিছু দিয়েই কাটা যায় না। তাহলে এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নটার আনসার। 2 নম্বর প্রশ্নে আছে যে একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। এখানে কোনো সাংখ্যিক মান দেওয়া নাই। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এরকম একটা তথ্য দেওয়া আছে। এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো বৃত্তের বেলাতে আমরা পরিধি বলে থাকি, আসলে পরিধি বা পরিসীমা একই কথা। বৃত্তের পরিধি, সেটাকে পরিসীমা বললেও সমস্যা নাই। মোট যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে পরিসীমা বা পরিধি। তো এই বৃত্তের আর বর্গের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। তো যেহেতু কোনো মান দেওয়া নাই, আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই। কারণ বৃত্তের ব্যাসার্ধের সাথে বৃত্তের পরিধি বা বৃত্তের ক্ষেত্রফল নির্ভরশীল, সেজন্য আমরা বৃত্তের ব্যাসার্ধটা প্রথমে ধরে নিই। মনে করি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর একক। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে কি? বৃত্তের ক্ষেত্রফল সূত্রানুসারে আমরা জানি পাই আর স্কয়ার বর্গ একক। আমি সংক্ষেপে লিখলাম বর্গ একক। আর এই বৃত্তটার পরিসীমা হবে, বৃত্তের পরিসীমা পরিসীমা 2πr। সূত্র আশা করছি জানো তোমরা এগুলো। একক। এখন প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান, তো বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, তাহলে প্রশ্ন মতে বর্গের ক্ষেত্রফল এই পাই আর স্কয়ার হবে। প্রশ্ন মতে বর্গের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। আমাদের প্রয়োজন হচ্ছে বর্গের পরিসীমা। তো বর্গের পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর সমষ্টি। বর্গের তো সবগুলো বাহু সমান, তো একটা বাহুর দৈর্ঘ্য যদি জানতে পারি সেটাকে 4 দিয়ে গুণ করে বর্গের পরিসীমা পাওয়া যাবে।
এখন প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এই বর্গের ক্ষেত্রফল থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তো সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের বাহু থেকে যখন আমরা ক্ষেত্রফল বের করি তখন স্কয়ার করতে হয়। তাহলে এখন উল্টো হিসাব, বর্গের ক্ষেত্রফল থেকে বাহু বের করব, তাহলে এটার বর্গমূল করতে হবে, রুট ওভার পাই আর স্কয়ার। পাই এর রুট করলে তো রুট থেকে যাবে তার উপর, আর স্কয়ার এর উপরকার স্কয়ার আর রুটটা কেটে সেটাকে আমরা এই রুট ওভারের চিহ্ন থেকে বাইরে নিয়ে আসি, পাই এর উপর রুট ওভারটা থাকলো একক। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। আমাদের এখন প্রয়োজন হচ্ছে বর্গের পরিসীমা। সুতরাং বর্গের পরিসীমা এটার 4 গুণ, অর্থাৎ 4r রুট পাই একক। তো এটা হচ্ছে বর্গের পরিসীমা, আর যে বৃত্তের পরিসীমা 2πr। তো এই দুইটার এখন হচ্ছে আমরা অনুপাত নির্ণয় করব। আমি একটু ওপরে মুছে জায়গা পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে বৃত্ত আর বর্গের পরিসীমার অনুপাত নির্ণয় করব। তো আমরা একটু সংক্ষেপে লিখি এইভাবে যে সুতরাং বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা। বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr আর বর্গের পরিসীমা এই যে 4r রুট পাই। এখন অনুপাত তো সবসময় সরলীকরণ করে লিখতে হয়। এই দুইটা অনুপাতকে 2 দিয়ে ভাগ করা যায়, একটা r দিয়ে ভাগ করা যায়। প্রথমে 2r দিয়ে যদি ভাগ করি, এটাকে 2r দিয়ে ভাগ করলে 2r কেটে গিয়ে শুধু পাই থাকবে। তারপরে অনুপাত, এখানে 2r দিয়ে ভাগ করলে 2 2 4, 2 থাকবে, আর তো কাটা যাবে, আর রুট পাই থাকবে। এবারে খেয়াল করো যে পাই ইজ টু 2 রুট পাই। পাই মানে হচ্ছে দুইটা রুট পাই এর গুণফল, কারণ রুট পাই ইন্টু রুট পাই একই সংখ্যা, রুট ওভার যুক্ত একই সংখ্যা, দুইটা যদি গুণ করা হয় তাহলে এগুলোর হোল স্কয়ার হয়, অর্থাৎ পাই স্কয়ার, তার উপর আবার রুট ওভার, তাহলে স্কয়ার আর রুট কেটে গিয়ে শুধু পাই হবে। তো তার মানে পাই এর মধ্যে দুইটা রুট পাই আছে। শুধু পাই না, যে কোনো সংখ্যা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা, তার মধ্যে ওই সংখ্যার বর্গমূল যুক্ত দুইটা সংখ্যা গুণফল থাকে। তো যেহেতু এখানে দুইটা রুট পাই আছে, আমরা একটা করে রুট পাই দিয়ে উভয় পক্ষকে বা উভয় অনুপাতের যে দুইটা রাশি, উভয় রাশিকে ভাগ করে আর একটু ছোট করে নিতে পারি। এখান থেকে আরেকটা রুট পাই থাকবে, আর এখানে রুট পাই কেটে গিয়ে শুধু 2 থাকবে। তাহলে এটাই হচ্ছে বর্গের এবং বৃত্তের পরিসীমার অনুপাত। পরবর্তী প্রশ্ন 3 নম্বরে, খুব সহজ একটা প্রশ্ন। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুইটা সংখ্যার অনুপাত বলা হয়েছে 3:4। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। দুইটি সংখ্যার অনুপাত প্রশ্নে দেয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4। অনুপাতের রাশিগুলোকে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে প্রকৃত যে সংখ্যা সেটা পাওয়া যায়, কিন্তু কত দিয়ে গুণ করতে হবে সেটা তো জানি না। তাহলে সেটাকে x ধরে নিচ্ছি যে সংখ্যা দুইটা, একটা হচ্ছে 3x আর একটা তাহলে হবে 4x। মনে করি সংখ্যা দুটি 3x ও 4x। এখন সংখ্যা দুটি যদি 3x ও 4x হয় তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু 3 আর 4 যে সাংখ্যিক সহগ আছে, 3 আর 4 এর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। 3 আর 4 এর লসাগু হচ্ছে 12,
আর x এর লসাগু হচ্ছে x। 3x আর 4x এর লসাগু হচ্ছে 12x। প্রশ্নে দেওয়া আছে যে এদের লসাগু হলো 180, অর্থাৎ প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে এই 12x মানে হচ্ছে 180। তাহলে x = 12, এই পাশে এনে ভাগ 180 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 প্রথমে 18 এর মধ্যে একবার যাবে, 6 শূন্য 60, এর মধ্যে 5 বার 15। x এর মান পেলাম হচ্ছে 15। তো আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হবে, একটা হচ্ছে 3x আর একটা হলো 4x। সুতরাং প্রথম সংখ্যাটি 3x, অর্থাৎ 3 × 15, যেহেতু x এর মান 15, 3 15 হচ্ছে 45। আর দ্বিতীয় সংখ্যা 4x, 4 × 50, 60। তাহলে সংখ্যা দুইটা হচ্ছে 45 এবং 60। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটাতে আছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত দেয়া আছে হলো 1:4। অনুপস্থিত আর উপস্থিত, অনুপস্থিত অনুপাত উপস্থিত, এই মানটা দেয়া আছে 1:4। আগের অঙ্কটাতে যেমন বলেছিলাম যে অনুপাতের রাশিগুলোকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে সেটার প্রকৃত সংখ্যাটা, প্রকৃত মানটা পাওয়া যায়। কি দিয়ে গুণ করতে হবে সেটা তো আমরা আগেই বলতে পারি না। ধরে নিচ্ছি যে x দিয়ে গুণ করলে এটা অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে। তো 1 এর সাথে x গুণ করলে তো x হয়, আর 4 এর সাথে x গুণ করলে হচ্ছে 4x। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, মনে করি অনুপস্থিত শিক্ষার্থী x জন, অনুপস্থিত শিক্ষার্থী x জন, আর তাহলে উপস্থিত শিক্ষার্থী হবে 4x জন। উপস্থিত শিক্ষার্থী 4x জন। তাহলে মোট শিক্ষার্থী হবে কত? অনুপস্থিত আর উপস্থিত যোগ করে দিলেই তো মোট শিক্ষার্থী হয়। সুতরাং মোট শিক্ষার্থী হচ্ছে x আর 4x যোগ, x আর 4x যোগ করলে হচ্ছে 5x জন। তার মানে মোট শিক্ষার্থী যদি 5x জন হয়, তার মধ্যে অনুপস্থিত হচ্ছে এই x জন। তো প্রশ্নে বলেছিল যে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। তো তাহলে অনুপস্থিত শিক্ষার্থী, মোট শিক্ষার্থীর কত অংশ? অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর অনুপস্থিত হচ্ছে x জন আর মোট শিক্ষার্থী হলো 5x জন। 5x ভাগে x ভাগ হচ্ছে অনুপস্থিত, এত অংশ লিখতে পারি আমরা। এত অংশ হচ্ছে অনুপস্থিত, অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর এত অংশ, অর্থাৎ মোট শিক্ষার্থীর এত অংশ হচ্ছে অনুপস্থিত। তো এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে গেলে একটা 100 গুণ করে দিয়ে শতকরা চিহ্ন দিতে হবে। 100 এক্সট্রা নেওয়া হয়েছে শতকরায় প্রকাশ করার জন্য, আর সেটাকে আবার মিনিমাইজ করার জন্য শতকরা চিহ্নটা, বা উল্টাভাবে বলতে পারি যে শতকরা চিহ্নটা আনার জন্য, শতকরা চিহ্ন মানে 1/100, তো নিচের 100টাকে নিউট্রালাইজ করার জন্য এই 100 আবার অতিরিক্ত এখানে গুণ করতে হয়েছে। তো এই x উপর নিচ থেকে কাটা যাবে, 5 এর সাথে যদি 100 কেটে দেই তাহলে হবে 20, তাহলে 20%। তার মানে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা হচ্ছে মোট শিক্ষার্থী সংখ্যার 20% বা 20%। 5 নম্বর যে প্রশ্নটা আছে, এমসিকিউতে এই প্রশ্নটা বহুবার এসেছে, এরকম প্রশ্ন
একটা দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। একটা দ্রব্য কিনে 28% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তো এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কোনো কিছু দেয়া নেই, আমরা 100 টাকার উপরে হিসাব করব। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য ছোটবেলাতে আমরা এরকম অঙ্ক অনেক করেছি। ক্রয় মূল্য 100 টাকা হলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য। আঠাশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে 100 টাকাতে 28 টাকা ক্ষতি। ক্রয় মূল্য যেহেতু আমরা 100 টাকাই ধরে নিচ্ছি, তো সেই 100 টাকা থেকে 28 বিয়োগ করলে আমরা বিক্রয় মূল্যের পরিমাণটা পাবো। 100 থেকে 28 বিয়োগ করলে 72 টাকা, 72 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হবে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়। আমাদের নির্ণয় করতে বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তো আমরা লিখি যে সুতরাং বিক্রয় মূল্য অনুপাত নির্ণয় করার সময় কোন সংখ্যাটা আগে আছে ও কোন রাশিটা আগে বলা হয়েছে প্রশ্নে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে যেমন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি যদি ক্রয় মূল্যটা আগে লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যেখানে 72 সেখানে ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্যটা প্রথমে 72 অনুপাত 100। অনুপাতের রাশি একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করতে হবে, ভাগ করা গেলে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে 72কে ভাগ করলে 18 আর 100কে ভাগ করলে 25, 18 অনুপাত 25। এই হচ্ছে 5 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, পরের যে প্রশ্নটা 6 নম্বর পিতা পুত্রের অঙ্ক, বলা হয়েছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাদের বর্তমান বয়সের সমষ্টি দেয়া আছে হলো 70 বছর, আর বলা হয়েছে যে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে সেটা। এখন পিতার আর পুত্রের 7 বছর আগের যে বয়সের অনুপাত দেয়া আছে 5:2, প্রথমে সেটা একটু লিখে নিতে পারো। তো পিতার বয়স 7 বছর আগে যেটা, সেটাকে যদি আমরা 5x ধরে নিই তাহলে পুত্রের বয়স হবে হলো 2x বছর। 7 বছর আগের হিসাব এটা। তাহলে 7 বছর আগে যদি 5x হয়, এখন তাহলে নিশ্চয়ই 7 বছর বেড়ে গিয়েছে, অর্থাৎ এখনকার বয়স হবে হলো 5x + 7 বছর পিতার। একইভাবে পুত্রের বয়সও 7 বছর বেশি। তাহলে আমরা লিখতে পারি এভাবে, প্রশ্ন মতে 5x + 7 এটা হচ্ছে পিতার এখনকার বয়স, তার সাথে যোগ করব 2x + 7 এটা পুত্রের এখনকার বয়স অর্থাৎ বর্তমান বয়স। দুইটা যোগ করলে মোট বয়স, বর্তমান বয়সের সমষ্টি প্রশ্নে দেয়া আছে 70 বছর। 5x আর 2x মিলে হচ্ছে 7x, এখানে 7 7 14, সেটাকে একবারে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, 14 এই পাশে এসে বিয়োগ, তাহলে 7x = 70 থেকে 14 বিয়োগ করলে 56, অর্থাৎ x = 7 8 56। x এর মান হচ্ছে 8, 7 ওই পাশে গিয়ে ভাগ হয়ে গিয়ে হবে 8। এখন x যদি 8 হয় তাহলে পিতার বর্তমান বয়স হবে কি? আচ্ছা, পিতার বর্তমান এবং পুত্রের বর্তমান বয়স আমরা আলাদাভাবে নির্ণয় না করে x এর মান ব্যবহার করি, একেবারে আমরা হচ্ছে পিতা পুত্রের যেটা বের করতে বলেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটা নির্ণয় করি। আমরা নির্ণয় করব 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তো 5 বছর পর, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, তাদের বয়সের অনুপাত 5x + 7 এটা ছিল হচ্ছে তাদের পিতার বর্তমান বয়স, যেহেতু 5 বছর পরের হিসাব বের করতে হবে তার সাথে আরো 5 যোগ করে দিলাম।
5 বছর পর এটা হবে পিতার বয়স, আর পুত্রের বয়স হবে, পুত্রের বর্তমান বয়স 2x + 7। 5 বছর পরে আরো 5 বছর বেড়ে যাবে 5 এর সাথে যোগ। তো এটা হচ্ছে পিতার আর এটা পুত্রের বয়স 5 বছর পর। তো তাদের অনুপাত নির্ণয় করতে হবে। আমরা যেহেতু x এর মান বের করেছি 8, সেই মানটা এখানে বসিয়ে দেই। 5 × 8 প্লাস এখানে 7 5 12, আবার এখানে 2 × 8 7 আর 5, এখানেও 12। 5 8 40 আর 12 যোগ করলে 52, অনুপাত 8 2 16 18 28। এই হচ্ছে পিতা আর পুত্রের বয়সের 5 বছর পর তাদের বয়সের অনুপাত। তো এটাকে একটু ছোট করা যায়, 4 দিয়ে অনুপাতের উভয় রাশিকে ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করলে 4 13 52 আর 4 7 28। তাহলে এইটা হচ্ছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত। এরপর 7 নম্বর প্রশ্নে দেয়া আছে যে যদি a:b = b:c হয় তবে প্রমাণ করো যে। এখানে 3টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের বাম পক্ষ ডান পক্ষ 2টা করে অংশ দেয়া আছে। 2টা অংশ 2 পক্ষ যে সমান সেটা আমাদের উপরের তথ্যটা ব্যবহার করে তারপর প্রমাণ করে দেখাতে হবে। a:b = b:c, এই হচ্ছে প্রদত্ত তথ্য। তো প্রশ্নটা এইভাবে না থেকে এটা a b c ক্রমিক সমানুপাতি এভাবে থাকতে পারে। তো a b c ক্রমিক সমানুপাতি এর মানেই হচ্ছে a আর b এর অনুপাত আর b আর c এর অনুপাত পরস্পর সমান। এটাকে আমরা এখান থেকে একটা মান তৈরি করে নেব। a:b এটাকে আমরা ভগ্নাংশ আকারে a/b লিখতে পারি। একইভাবে এর পাশে b:c কে লিখতে পারি b/c। তো তাহলে r গুণন যদি করি b² এর সাথে c গুণ হয়ে ac। b² ac। এই মানটা ব্যবহার করে আমরা এখানকার যে ক খ গ 3টা প্রশ্ন আছে সেগুলোর বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় কিনা সেগুলো পরীক্ষা করে দেখব। তো ক নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে বাম পক্ষে আছে শুধু a/c। তো এটার তো আসলে হিসাব করার কিছু নাই, তো এটা আমরা ডান পক্ষ নিয়ে হিসাবটা শুরু করব। এই মানটা কিন্তু ক খ গ প্রত্যেকটা প্রশ্নের জন্যই প্রযোজ্য। তো প্রশ্ন যেটাই থাকুক না কেন এই অংশটুকু প্রথমে করে নিতে হবে। তো আমি পরবর্তী অঙ্কগুলোতে আর এটা করব না, মানটা তোমরা খেয়াল রাখবে যে b² হচ্ছে ac। আর ক নম্বর প্রশ্নে এখন আমি ডান পক্ষ নিয়ে হিসাব শুরু করে দিচ্ছি। ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষে আছে কি, উপরে হচ্ছে a² + b² আর নিচে b² + c²। আমরা b² এর মান নির্ণয় করেছি ac, সেই মানটা এখানে বসিয়ে দাও। b² মানে ac, নিচেও b² এর জায়গাতে ac, তারপরে +c²। উপরে a² + ac, এখান থেকে একটা a কমন নিতে পারি। a কমন নিলে a + c থাকবে, আর নিচে ac + c², সেখান থেকে একটা c কমন নেওয়া যায়। c কমন নিলেও a + c থাকবে। তাহলে এই যে ব্র্যাকেটের যে রাশিটা a + c, উপরে a + c আছে, এই রাশিটা আমরা কেটে দিতে পারি। কেটে দিলে উপরে থাকলো a আর নিচে c। a/c এটা আমাদের বাম পক্ষ যে অংশটুকু দেয়া আছে তার সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ক নম্বর প্রশ্নের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। খ নম্বর প্রশ্নের বাম পক্ষটা লিখে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রমাণ করতে বলা হয়েছে যে এই অংশটুকু সমান সমান হচ্ছে a³ + b³ + c³। তো এখান থেকে হিসাব করে আমাদের a³ + b³ + c³ আনতে হবে, বা হয় কিনা সেটা চেক করে বা প্রমাণ করে দেখতে হবে। আমরা b² এর মান বের করেছিলাম। b² মানে হচ্ছে ac। এই যে মাঝখানে যে b²টা আছে সেখানে ac মান বসিয়ে দেই, ac, তারপরে c² সেটা থাকলো। এর পরের অংশ যা আছে আপাতত এরকমই রাখছি, 1/a³ + 1/b³ + 1/c³। এখানে a² × ac + c², a² এর সাথে a গুণ করলে a³ হয়, আর c আর c² মিলে c³। তারপর 1/a³ 1/b³ আর 1/c³। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ অনেকবারই এসেছে বোর্ড পরীক্ষায়, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। a³ c³ এখানে ব্র্যাকেটের অংশের সাথে গুণ অবস্থায় আছে, তো আমরা এখন এটা গুণ করে দিব।
এ কিউব সি কিউবের সাথে প্রথম যে পদটা আছে 1/a কিউব যদি গুণ করা হয় এ কিউব নিচের এ কিউবের সাথে কেটে শুধু সি কিউব থাকবে, সি কিউব। সি কিউব এরপরে প্লাস এ কিউব সি কিউবের সাথে যদি আমরা 1/b কিউব গুণ করে দেই, কোনো কিছুই কাটা যায় না, তাহলে এই বি কিউবটা নিচে রেখে দিচ্ছি, বি কিউব, আর উপরে এ কিউব সি কিউব। তারপরে প্লাস এ কিউব সি কিউবের সাথে লাস্টের যে পদটা 1/c কিউব সেটা যদি গুণ করা হয় সি কিউবের সাথে নিচের সি কিউব কেটে এ কিউব থাকবে, এ কিউব। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার কিছুটা অংশ চলে এসেছে, আশা করি বুঝতে পারছো। এখানে সি কিউব লাস্টে এ কিউব, সাজিয়ে লিখতে এ কিউবটাকে সামনে লিখতে পারি, লিখছি এ কিউব প্লাস সি কিউবটাকে শেষে লিখবো। আর এই যে এই অংশটুকু হিসাব করে আমরা যদি বি কিউব আনতে পারি তাহলেই ডান পক্ষের সমান হয়ে যায়। তো এটা কিভাবে করা সম্ভব? এ কিউব সি কিউব এটার পরিবর্তে আমরা এসি হোল কিউব লিখতে পারি। এসি মানে তো বি স্কোয়ার, বি স্কোয়ার, তো তার উপরে কিউব দিয়ে দিলাম, নিচে হলো বি কিউব, আর যে প্রথমের যে সি কিউব সেটাকে এখানে লিখতাম। এবারে বি স্কোয়ারের উপরে যদি কিউব দেওয়া হয় তাহলে হবে হচ্ছে বি টু দ্য পাওয়ার 6। একটু সংক্ষেপ করছি আমি, বি টু দ্য পাওয়ার 6, তার নিচে হলো বি কিউব, বি টু দ্য পাওয়ার 6 কে যদি বি কিউব দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে বি কিউব, আর সবার শেষে আছে সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডান পক্ষ যা আছে তার সমান হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা সেটা প্রমাণ করলাম। 7 নম্বরে আরো একটা প্রশ্ন আছে, গ নম্বর। বাম পক্ষের অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এই আর ডান পাশে আছে হলো 1। তো এই অংশটুকু হিসাব করে আমরা 1 আনতে পারি কিনা চেষ্টা করে দেখি। আমাদের মান জানা আছে, প্রথমে আমরা সেটা নির্ণয় করেছিলাম, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। সেই মান ব্যবহার করেই হচ্ছে এটাকে আমরা হিসাব করব। উপরে এখানে বাইরে দেখতে পাচ্ছ যে এবিসি আছে, এখানকার বিটাকে যদি আমরা সামনে লিখি এসি থাকবে, এসি মানে হচ্ছে বি স্কয়ার, ওই যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি সেই মান, সেখান থেকে এই এসি ইজ ইকুয়াল টু বি স্কয়ার উল্টোভাবে মান বসালাম। ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি, এই অংশটুকু এরকমই রাখছি। এখানে এ বি প্লাস বিসি প্লাস সিএ, সিএ বা এসি একই কথা, তো এসি মানে তো আবার বি স্কয়ার, সেই মানটা বসিয়ে দিলাম, তার উপর হোল কিউব আছে। বি আর বি স্কয়ার গুণ করে বি কিউব হয়, আর ব্র্যাকেটের ভেতর আছে হলো এ প্লাস বি প্লাস সি হোল কিউব। নিচের অংশে এ বি প্লাস বিসি প্লাস বি স্কয়ার, একটা বি আমরা কমন নিতে পারি। কমন নিলে বি কমন নিলে এখানে থাকবে এ, তারপরে সি, তারপরে এখানে বি স্কয়ার থেকে বি কমন নিলে একটা বি থাকবে। কিউব ছিল, তো এই কিউবটা তো এই বি এর উপরেও হবে, আমরা একটু আলাদাভাবে লিখে দিই, ইচ্ছা করে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে তার উপর হোল কিউব দিয়ে পরবর্তী লাইনে এই বিটাকে ব্র্যাকেট থেকে বাইরে এনে বি এর উপর কিউব দিতে পারো। আমি সেটা একটু সংক্ষেপই করে দিলাম। এ প্লাস বি, এখানে এ প্লাস সি প্লাস বি আছে, এটাকে ইচ্ছা করে আরেক লাইন সাজিয়ে নিতে পারো এ প্লাস বি প্লাস সি, তো সেটার প্রয়োজন দেখছি না, খুবই সিম্পল একটা বিষয়। এই অংশটুকু আর উপরের অংশ দেখো একদম হুবহু এক, তাহলে এটা ভাগ করলে পাবো হচ্ছে 1। ডান পক্ষে আমাদের এই একই আছে, তো তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, আমরা সেটা প্রমাণ করলাম। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, যেখানে বলা হয়েছে সমাধান করো। এখানে 3টা প্রশ্ন আছে। তো প্রথম ক নম্বর যে প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে একটা সমীকরণ সমাধান করতে হবে, অর্থাৎ এখানে যে চলক আছে এক্স, সেই এক্স এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এই ধরনের রাশি আমরা যদি এই ধরনের বলতে যে উপরে নিচে সব প্রায় একই রকমই, শুধু এই যে প্লাস মাইনাসের পার্থক্য, এই ধরনের রাশি আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে সেটা কাটাকাটি হয়ে ছোট হয়ে যায়। তো সেই কাজটাই করছি। প্রথমে যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর, এটা হলো লব,
তার সাথে যোগ করে দিব হর, আবার নিচে লব বিয়োগ হর। আশা করছি যে যোজন বিয়োজনের প্রক্রিয়া তোমরা জানো, আমি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না। লব বিয়োগ হর, হর হচ্ছে এইটা, তো এই লব বিয়োগ বিয়োগের পর চিহ্ন পরিবর্তন হবে, খেয়াল রাখতে হবে সেটা। এখানে যে 1 প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস এক্স। ডান পাশেও একই কাজ করতে হবে, যোজন বিয়োজন অবশ্যই উভয় পক্ষে করতে হয়। লব হচ্ছে এখানে 1, হর হলো 3, 1 প্লাস 3 অর্থাৎ লব যোগ হর, আর এখানে লব বিয়োগ হর। তো এখানে তোমরা অবশ্যই সাইড নোট লিখে দিবে, যেহেতু এটা একটা মানে তেমন প্রচলিত কোনো প্রক্রিয়া না, তো সে কারণে এখানে সাইড নোট লিখে দেওয়াটাই ভালো। উপরে দেখো এখানে যে রুট ওভারের যে পদটা সেটা একই, একটা প্লাস আর একটা মাইনাস, তার ওটা কেটে আমরা শুধু এই যে 1 আর 1 2 লিখতে পারি উপরে। নিচে আবার এই 1 মাইনাস 1 কাটা যায়, এই দুইটা পদ দুইটার সামনেই মাইনাস আছে, তো মাইনাস 2 রুট 1 মাইনাস এক্স হয়। ডান পাশে হয় কি 1 প্লাস 3 ইকুয়াল টু 4, আর নিচে 1 থেকে 3 মাইনাস করলে মাইনাস 2। এখানে 2 2 কেটে দিতে পারি, এখানকার 2 আর 4 কেটে 2 দুগুণা 4। উভয় পক্ষে যে সামনে মাইনাস আছে মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে ইচ্ছে করে সাইড নোট দিয়ে দিতে পারো, তবে এই সমস্ত সাইড নোট এই লেভেলে এসে আর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই পাশে থাকবে হচ্ছে 2। এখন নিচে কিন্তু এখানে কিছু নাই, নিচে 1 আছে আসলে, তো নিচে 1 এর তো আসলে কোনো মূল্য নাই। তো এখন এই রুট ওভারটা তোলার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ করে দিলে এখানে 1 এর বর্গ করলে 1, এর পাশে নিচের হরের বর্গ করলে স্কয়ার রুট কেটে গিয়ে 1 মাইনাস এক্স হবে, আর ডান পাশে 2 এর বর্গ করলে হবে 4। বাকি অংশটুকু এই পাশে করছি। এবারে আর গুণন করব, 4 এর সাথে এই অংশটুকু গুণ, আর 1 এর সাথে 4 এর নিচে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। 1টা বাম পাশে লিখলাম ইকুয়াল টু 4 এর সাথে গুণ করে 4 1s are 4 minus 4x, 4 minus 4x। এটিকে ডান পাশে রাখার কারণ হচ্ছে যেখানে x যুক্ত যে পদটা সেটা ঋণাত্মক, এটাকে যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন যেন সেটা ধনাত্মক হয়, আর তা না হলে মাইনাস এক্সটাকে যদি এই পাশে রাখতাম একটু মাইনাসের ঝামেলা পোহাতে হতো। সেই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য এখানে একটুখানি চালাকি করেছি আমরা। 4x-টাকে এই পাশে নিয়ে এসেছি, আর এই 1 ওই পাশে গিয়ে 4 থেকে মাইনাস হয়ে যাবে। 4 minus 1 is equal to হচ্ছে 3, সাইডে লিখে দিচ্ছি। তো সুতরাং x is equal to 4টা ওই পাশে গিয়ে 3 এর সাথে ভাগ, 3/4। তো সমাধান করতে বলেছিল আমাদের, আমরা সমাধান করলাম, অর্থাৎ এখানে যে চলক ছিল x, সেই x এর মান নির্ণয় করলাম 3/4। এখন যে প্রশ্নটা সমাধান করব 8 এর খ নম্বর সমাধান, অর্থাৎ এখানে x এর মান বের করব আমরা। তো যেমনটা ক নম্বর প্রশ্নের সময় বলছিলাম যে এই ওপরে নিচে এক জাতীয় রাশি, শুধু প্লাস মাইনাসের পার্থক্য, এই ধরনের রাশি যোজন বিয়োজন করলে সেটা কাটাকাটি গিয়ে ছোট হয়ে যায়। তো এখানেও সেই কাজটা করছি, এই লাইনটা বেশ বড় হয়ে যাবে। যোজন বিয়োজন, লব যোগ হর, লব যা আছে বহু তাই, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই হচ্ছে লব, এর সাথে যোগ করব হরের অংশটুকু, a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর নিচে হচ্ছে লব বিয়োগ হর, লবের অংশটুকু লিখি আগে, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই হচ্ছে লব, এরপরে বিয়োগ। এখানে সতর্ক থাকতে হবে, বিয়োগের পর লব তারপরে বিয়োগ হর, এই হরের আগে যে বিয়োগটা দিলাম এরপরে হরের ভেতরে যে সমস্ত চিহ্ন আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। a প্লাস ছিল এখানে মাইনাস হবে, তারপরে এক্স এর পরে এখানে প্লাস, সেটাও মাইনাস হয়ে যাবে। রুট ওভারের ভেতরের চিহ্ন কিন্তু আবার পরিবর্তন হবে না, কারণ এটা একটা পদ, রুট ওভার দেওয়ার কারণে ওটা একটা পদ হয়ে গেছে। ডান পাশেও b/x ছিল, সেটার যদি যোজন বিয়োজন করা হয় লব যোগ হর, লব বিয়োগ হর। তো এখানে তোমরা যোজন বিয়োজন করার কথা সাইড নোট হিসেবে লিখে দিবে। এখন যোজন বিয়োজন করলে সুবিধা হচ্ছে কি, এই যে এখানে এই পদটা আর এই পদটা কাটা যাবে, উপরে a প্লাস a 2a, আর দুইটা x আছে প্লাস 2x,
আর নিচে a মাইনাস a কাটা যাবে, x এর সাথে x কাটা যাবে। এই যে এই দুইটা পদ একই রকম, দুইটাই ঋণাত্মক, তাহলে মাইনাস 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর ডান পাশে যা আছে সেটাই b প্লাস x, b মাইনাস x। পরের লাইনে আমরা আরেকটু ছোট করে নেওয়ার চেষ্টা করি। উপর থেকে একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে a প্লাস x থাকবে, আর নিচে যা আছে সেটাই রাখছি এখন, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ডান দিকে হচ্ছে b প্লাস x আর b মাইনাস x। উপর নিচ থেকে এখানকার 2টা কেটে দিতে পারি। তারপর এটাকে এখন হচ্ছে উভয় পক্ষে আমরা বর্গ করব। এই রুট ওভারটা তোলার জন্য এখানে একটাই পদ হয়ে গেছে, এটাতে আর যোজন বিয়োজন করে মানে এটাকে ছোট করা যাবে না। আগে আমরা হচ্ছে যে এটা বর্গ করব উভয় পক্ষে, যাতে করে রুট ওভারটা উঠে যায়। এর পরবর্তীতে আরো একবার এটা যোজন বিয়োজন করতে হবে। তো যেমনটা বলছিলাম যে এখান থেকে আমরা বর্গ করব উভয় পক্ষকে, আমি উপরে করছি সেটা এখন a প্লাস x সরাসরি বর্গ করে দিচ্ছি। এখানে মানে বর্গ চিহ্ন না দিয়ে, স্কয়ারের চিহ্ন না দিয়ে আমি সরাসরি সূত্রানুসারে হিসাব করে দিচ্ছি। a প্লাস x হোল স্কয়ার যদি স্কয়ার করা হয় সূত্রানুসারে হবে a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার। আর নিচে মাইনাস রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটার উপর রুট ওভার আছে, স্কয়ার করলে সেটা রুট ওভারটা উঠে যাবে, a স্কয়ার মাইনাস x স্কয়ার হবে। ডান পাশে যদি বর্গ করা হয়, উপরে b প্লাস x ছিল, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রানুসারে b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার। নিচেও একই জিনিস, শুধু এখানে মাইনাস হবে 2bx প্লাস x স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্রানুসারে। তো এখানেও তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো, বর্গ করার কথা লিখে দিতে পারো। এরপরে আমরা আরো একবার এটার যোজন বিয়োজন করব। উপরে লব যা আছে তার সাথে হর যোগ, আর নিচে হলো লব বিয়োগ হর। বিয়োগ হর a স্কয়ার প্লাস x স্কয়ার। ডান পাশেও একই কাজ, যেমনটা বলেছিলাম আগের অঙ্কে, যে যোজন বিয়োজন অবশ্যই উভয় পক্ষে করতে হবে। b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার, এটা হচ্ছে লব যোগ হর b স্কয়ার প্লাস 2bx, না মাইনাস, এখানে মাইনাস 2bx প্লাস x স্কয়ার, দীর্ঘ একটা লাইন, b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার লব বিয়োগ হর। বিয়োগের পর বারবারই যেমনটা বলছিলাম যে চিহ্নের বিষয় খেয়াল রাখতে হবে। b স্কয়ার এটা প্লাস হয়ে যাবে 2bx মাইনাস x স্কয়ার। এখন পরের কাজটা ছোট হয়ে যাবে, পরের লাইনটা এখানে x স্কয়ার কাটা যাবে, দুইটা a স্কয়ার আছে, যোগ করে দিলে 2a স্কয়ার প্লাস 2ax। নিচে a স্কয়ার কাটা যাবে, 2ax প্লাস 2x স্কয়ার। সদিশ পদগুলো আমরা যোগ করে নিচ্ছি, 2ax প্লাস 2x স্কয়ার। ডান দিকে 2bx মাইনাস 2bx কাটা, উপরে তাহলে দুইটা b স্কয়ার আর দুইটা x স্কয়ার থাকবে। নিচে আবার b স্কয়ার x স্কয়ার কাটা যাবে, 2bx আর 2bx যোগ করে হবে হচ্ছে 4bx। তারপরে উপর থেকে আমরা একটা 2a কমন নিতে পারি, 2a, তাহলে a প্লাস x থাকবে। আর নিচে যদি 2x কমন নেই, সেই ক্ষেত্রেও a প্লাস x থাকবে। ডান পাশে উপরে একটা 2 কমন নিচ্ছি, b স্কয়ার প্লাস x স্কয়ার, নিচে হলো 4bx। এখানকার 2 কেটে দিতে পারি,
a প্লাস এক্স সেটাও কেটে দিতে পারি। এখানে দেখো চলক আছে অর্থাৎ এক্স চলক। এমনিতে সমীকরণের উভয় পক্ষকে মানে চলক যুক্ত পদ দিয়ে গুণ বা ভাগ করা যায় না, কারণ সেই ক্ষেত্রে মাত্রা পরিবর্তন হয়ে যায়। তবে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখানে এই চলক যুক্ত রাশি দুটো যদি কেটেও দেই তবুও এটার মাত্রা পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে একটা পদ এমন আছে যে ওই এক পদের মধ্যেই দুই মাত্রা আছে। তো এই কারণে এই অঙ্কের ক্ষেত্রে যদি এটা কেটে দিই তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না। এখানে থাকবে হচ্ছে a বাই এক্স, ডান পাশে এই 2 এর সাথে নিচের 4 কেটে 2 দুগুণা 4, উপরে b স্কয়ার প্লাস এক্স স্কয়ার, নিচে 2bx। আরো একটু ছোট করে নিতে পারি, উভয় পক্ষকে যদি x দিয়ে গুণ করি নিচের x কাটা যাবে, তাহলে বাম দিকে শুধু a থাকবে, ডান দিকে x কাটা গেলে 2b থাকবে নিচে, উপরে হচ্ছে b স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এবারে আর গুণন করব, যেহেতু আমরা x এর মান বের করব, x যুক্ত যে রাশিটা এই এর নিচে কিছু নাই 1 এর সাথে এটা গুণ করে এটাকে লিখবো বাম পাশে, অর্থাৎ b স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই যে এই পাশে দেখো b স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এই এটা 2b এর সাথে গুণ হয়ে 2ab x স্কয়ার মান বের করব, তাহলে x এর মান বের করব, তো x যুক্ত পদ x স্কয়ার সেটাকে এই পাশে রেখে b স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যাই মাইনাস b স্কয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু হবে স্কয়ারের পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়। অনেক সময় আমরা প্লাস মাইনাস দেই না, যে সমস্ত ক্ষেত্রে মাইনাসের মান গ্রহণযোগ্য হয় না সেই সমস্ত ক্ষেত্রে মাইনাস দেয়া হয় না, শুধু প্লাস মানটা লেখা হয়। তবে এখানে প্লাস বা মাইনাস দুইটা মানই গ্রহণযোগ্য, সে কারণে এখানে প্লাস মাইনাস দিতে হবে, মাইনাস a স্কয়ার। তো এই হচ্ছে x এর মান প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস b স্কয়ার। 8 নম্বর সমাধান করো এর গ নম্বর যে প্রশ্নটা আছে, বোর্ডে প্রশ্নটা দেখতে পাচ্ছ। এখানে দুই পাশে যে এই ব্র্যাকেটের মধ্যে এই পাশে যে অংশটুকু আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ডান পাশে একই রকম একটা ভগ্নাংশ আছে, তবে সেটা উল্টা, মানে এখানকার যেটা লব আছে সেটা এখানে হরে আর হরটা হচ্ছে লবে। তো এটা আমরা কি করতে পারি, এই পাশে এই যে 81 আছে, 81টাকে এই পাশে রেখে দিচ্ছি, এই অংশটুকু 81 এর সাথে গুণ অবস্থায়, তো ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে, ভাগ করে দিই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, ডান পাশে যে অংশটুকু ছিল সেটুকু থাকবে, আর এটা এ পাশে এসে ভাগ হওয়ার কথা, তো আমরা যদি গুণ চিহ্ন দিই এটা উল্টে যাবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, যেহেতু এর উপরে হোল কিউব ছিল সেটা হোল কিউব থাকবে। এই ব্র্যাকেটের অংশগুলো একই রকম, এখানে হচ্ছে 1 পাওয়ার আর এটাকে 3 পাওয়ার, তাহলে এর সাথে এটা গুণ করলে 4 পাওয়ার হয়ে যাবে। আমরা 4 পাওয়ার এই যে এই বাম পাশে একটা 4 পাওয়ার আনতে চাই, প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস 3 এর উপরে 4 পাওয়ার দিলে 81 হবে, 3 এর উপরে বা প্লাস 3 এর উপরে 4 পাওয়ার দিলে 81 হয়, আবার মাইনাস 3 তার উপরে যদি 4 পাওয়ার দিই সেই ক্ষেত্রেও 81 হয়। তো এখানে 4 পাওয়ার এনেছি কারণ ডান পাশে একটা 4 পাওয়ার আসছে 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার 4। তো উভয় পক্ষ থেকে যদি আমরা 4 পাওয়ার বা 4 মাত্রা বাদ দিয়ে দিই তাহলে পাবো প্লাস মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স আর নিচে 1 মাইনাস এক্স। তো এখানে আসলে দুইটা অংশ, এই দুইটা অংশকে আমরা এখান থেকে পৃথক করে নিতে পারি, 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা হচ্ছে একটা অংশ। আর আরেকটা অংশ এই ডান পাশে করছি, অথবা লিখতে পারো সেটা হচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এবার দুইটা অংশ আলাদাভাবে হিসাব করব, এখান থেকে আর গুণন করব 1 প্লাস এক্স এক পাশে, 3 এর নিচে কিছু নাই, 1 এর সাথে উপরের 1 প্লাস এক্স গুণ করে সেটাকে এই পাশে রাখলাম, আর 3 এর সাথে এটা গুণ করে 3 মাইনাস 3x, মাইনাস 3xটা এই পাশে আসলে x এর সাথে যোগ হয়ে 4x হয়ে যাবে, আর এই 1টা ওই পাশে গিয়ে 3 থেকে বিয়োগ হয়ে 2, তাহলে x ইজ ইকুয়াল টু হবে 2/4
2/4 যদি আমরা 2 দিয়ে কেটে ছোট করি তাহলে 1/2 হবে। এখানে জায়গা কম বলে আমি একটু সংক্ষেপে হিসাব করে দিলাম। আর ডান পাশে আরো একটা অংশ আছে, এখানেও r গুণন করব, -3 এর সাথে এই অংশটুকু গুণ, -3 প্লাস 3x ইকুয়াল টু 1 প্লাস x। এই x টা বাম পাশে এসে 3x থেকে বিয়োগ হয়ে গেলে 2x হবে, আর -3 ওর পাশে গিয়ে 1 এর সাথে যোগ হয়ে হবে 4। তাহলে x এর মান হচ্ছে 2 দুগুণা 4, 4 এর সাথে 2 ভাগ হয়ে x এর মান পাচ্ছি 2। তাহলে x এর দুইটা মান, x এর মান হাফ অথবা x এর মান হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।